আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছি আমি শিরিন সুলতানা। আজকের এই পর্বটিতে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। বাংলা বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথম অধ্যায়ে আছে বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা যোগাযোগ করি। যোগাযোগের অনেকগুলো মাধ্যম আছে। আমাদের কথা বলার জন্য মানুষের সাথেই সেটা হচ্ছে আমাদের ভাষার প্রয়োজন, আর ভাষার সঙ্গে আমাদের কথা বলার জন্য আমাদের প্রয়োজন যোগাযোগ। এই যে যোগাযোগের মাধ্যমটা আমরা কোন কোন মাধ্যমে যোগাযোগ করতে পারি? আমাদের প্রত্যক্ষ মাধ্যম হতে পারে, লিখিত মাধ্যম হতে পারে কোনো যন্ত্রের সাহায্যে আমরা কারোর সঙ্গে যোগাযোগ করছি। তো আজকে আমাদের প্রথম অধ্যায়ে আমরা জানবো যে আমরা যোগাযোগের মাধ্যমে আমরা একটা মানুষের সঙ্গে আমরা কিভাবে যোগাযোগ করব, সেই মাধ্যমগুলা কি বা উপকরণগুলা কি, সেগুলাই হচ্ছে আমাদের আজকের এই পর্বের আলোচনার বিষয়। তো আমরা নবম শ্রেণীর যে বাংলা বইটি আছে সেই বইটির প্রথম অধ্যায়ে যাব। প্রথম অধ্যায়ে আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। ওকে, তো দেখো প্রথম অধ্যায়ে যেটা আছে সেটা হচ্ছে বিভিন্ন মাধ্যমে আমরা যোগাযোগ করি। একটু লক্ষ্য করি, মাধ্যম ও উপকরণের ব্যবহার। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন উদ্দেশ্যে একে অন্যের সঙ্গে যোগাযোগ করি। বিভিন্ন মাধ্যমে এই যোগাযোগ সম্পন্ন হয়। মাধ্যম অনুযায়ী যোগাযোগের উপকরণও নানা রকম হয়। ঠিক আছে, এই ক নাম্বার হচ্ছে যোগাযোগের মাধ্যম। দেখো আমরা কতে দেখতে পাচ্ছি যোগাযোগের মাধ্যমগুলা কি কি। একটু যদি যাই নিচে দেখতে পাই নিচে যোগাযোগের তিনটি মাধ্যম দেখানো হলো। তুমি কি উদ্দেশ্য কার সঙ্গে এই ধরনের যোগাযোগ করে থাকো তার একটি উদাহরণ দাও। কার সঙ্গে যোগাযোগ করে থাকো তার একটি উদাহরণ এখানে তোমাকে দিতে বলেছে। যোগাযোগের মাধ্যমগুলোকে একটু লক্ষ্য করো। দেখো যোগাযোগের মাধ্যম আছে প্রত্যক্ষ মাধ্যম, লিখিত মাধ্যম এবং যান্ত্রিক মাধ্যম। তো যোগাযোগের মাধ্যম যেভাবে যোগাযোগ করা হয় প্রত্যক্ষ মাধ্যম হচ্ছে সরাসরি মাধ্যম, যার মাধ্যমে আমরা সরাসরি কথা বলি। যখন কারোর সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয় সেটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ মাধ্যম। লিখিত মাধ্যম হচ্ছে যখন লিখে যোগাযোগ করা হয়, সেটা লিখিত মাধ্যম। যান্ত্রিক মাধ্যম হচ্ছে যখন যোগাযোগ যন্ত্রের সাহায্যে হয়, তখন তাকে যান্ত্রিক মাধ্যম বলে। এরপরে একটা কলাম আছে, সে কলাম হচ্ছে কি উদ্দেশ্যে কার সঙ্গে যোগাযোগ করি। এখন একটু লক্ষ্য করো, প্রত্যক্ষ মাধ্যম যখন কারোর সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয় তখন তাকে প্রত্যক্ষ মাধ্যম বলে। এখন এই প্রত্যক্ষ মাধ্যমে আমাদের কোন কোন উদ্দেশ্য এবং কার সঙ্গে আমরা আলোচনা করি সেটাই জানাবো। তো প্রত্যক্ষ মাধ্যমের এই কলামটা আমরা ফার্স্টে একটু পূরণ করি। দেখো তোমাদের জন্য নোট নিয়ে এসেছি। এখানে দেখো আমরা ফার্স্টে কি ছিল, ফার্স্টে হচ্ছে আমাদের যোগাযোগের মাধ্যম প্রত্যক্ষ মাধ্যমে যেটা আছে পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময়ে দৈনন্দিন আলোচনায় আমরা প্রত্যক্ষ মাধ্যম বা সরাসরি আলোচনা করি। পরিবারের সদস্যদের সঙ্গে আমরা এইভাবে আলোচনা করি দৈনন্দিনে আমাদের যে কাজগুলো লাগে সেটা। শ্রেণী শিক্ষক ও সহকারীদের সাথে শ্রেণী পাঠ আমরা আলোচনা করি। শ্রেণী শিক্ষক এবং সহপাঠীদের সঙ্গে বা সহকারীদের সঙ্গে আমরা শ্রেণী পাঠ আলোচনায় কাজ করি। 3, খেলার মাঠে বন্ধুদের সাথে খেলার সময় আমরা আলোচনা করি। খেলার মাঠে বা বন্ধুদের সময় আমরা এটা আলোচনা করি। 4, কোনো দোকান থেকে প্রয়োজনীয় সামগ্রী কেনার উদ্দেশ্যে দোকানদারের সাথে কথা বলার সময় আমরা আলোচনা করি। ধর দোকানে গিয়েছি, দোকানে কেনাকাটির সময় তো আমরা দোকানদারের সঙ্গে তো সরাসরি আলোচনা করবো, রাইট। 5, বিদ্যালয়ে যাবার সময় বা কোথাও বেড়াতে যাওয়ার সময় রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা বা অন্য যানবাহনের চালকের সাথে আমরা আলোচনা করে থাকি। আমরা কি কি জায়গায় পরিবারে আমরা আলোচনা করি, সাথে সাথে শ্রেণী শিক্ষক বা সহকারীদের সাথে আমরা আলোচনা করি। এরপর খেলার মাঠে বন্ধুদের সাথে আমরা আলোচনা করি। দোকান থেকে প্রয়োজনীয় সামগ্রী কেনার সময় আমরা আলোচনা করি। বিদ্যালয়ে যাবার সময় আমরা আলোচনা করি, যেমন রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, তাদের সঙ্গে আমাদের সরাসরি বা প্রত্যক্ষ আলোচনা হচ্ছে। তাদের সঙ্গে কিন্তু আমাদের লিখিত বা যান্ত্রিকের মাধ্যমে আলোচনা হচ্ছে না। আমরা কিন্তু এই যে যোগাযোগের মাধ্যম প্রত্যক্ষ মাধ্যম আমরা কার সাথে আলোচনা করি সেগুলো কিন্তু আমরা জানলাম, সুন্দর করে লিখলাম। এখন আমরা যদি বইয়ে যাই, আমাদের বই আছে লিখিত মাধ্যম। লিখিত মাধ্যমে আমরা কার কার সঙ্গে যোগাযোগ করি সেটাই জানাবো। দেখো এটা হচ্ছে আমাদের লিখিত মাধ্যম। এখানে আমরা কার কার সঙ্গে একটু যোগাযোগ করি সেটা যদি তোমাদের সঙ্গে দেখায়। 1, শিক্ষকের দেওয়া বাড়ির কাজ খাতায় লিখে শিক্ষককে জমা দেওয়ার সময়, এটা লিখিত মাধ্যমে আমরা যোগাযোগ করি। এরপরে 2, বিদ্যালয়ের পাশে কোনো সমস্যা সমাধানের প্রতি দৃষ্টি আকর্ষণ করে প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লিখলে, কারেক্ট।
বিদ্যালয়ের পাশেই কোনো সমস্যা সমাধানের প্রতি দৃষ্টি আকর্ষণ করে প্রধান শিক্ষকের নিকট কোনো আবেদনপত্র লিখলে আমরা কাজ করি। এলাকার কোনো সমস্যার সমাধানের প্রতি দৃষ্টি আকর্ষণ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়রের নিকট আমরা আবেদনপত্র লিখলে আমাদের তখন তো আমরা লিখিত আকারে লিখি, তখন আমাদের এটা প্রয়োজন পড়ে। 4, দূরবর্তী কোনো এলাকায় বা দেশের বাইরে থাকা বন্ধু আত্মীয়দের সাথে পত্রযোগে যোগাযোগের সময় আমরা এটা লিখে থাকি। 5, কোনো অনুষ্ঠানের সম্বন্ধে সম্মানিত অতিথিদের লিখিত আমন্ত্রণ পত্রের মাধ্যমে আমন্ত্রণ লিখলে তখন আমাদের লিখিত মাধ্যম প্রয়োজন পড়ে। এরপরে দেখো 6 নাম্বার কি আছে। 6 হতে পারে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যের সংবাদপত্রের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তি লেখা হলে। 7 নাম্বার আমরা লিখতে পারলে হতে পারে কোনো কিছু প্রচারণার উদ্দেশ্যে ব্যানার পোস্টার লেখা হলে। কোনো কিছু প্রচারণার উদ্দেশ্যে ব্যানার পোস্টার লেখা হলে আমরা আমাদের লিখিত মাধ্যমগুলো ব্যবহার করি। তো কোথায় কোথায় আমাদের লিখিত মাধ্যমগুলো ব্যবহার করা হয় সেটা কিন্তু আমরা জানলাম এবং বুঝতে পারলাম। চলো বইয়ে যাব। এখানে আছে যান্ত্রিক মাধ্যম। যান্ত্রিক মাধ্যমে আমরা যন্ত্রের সাহায্যে যোগাযোগ করি। এখন যন্ত্রের সাহায্যে আমরা কার কার সঙ্গে যোগাযোগ করি, কিভাবে যোগাযোগ করি সেটাই এখন জানাবো। তো দেখো আমরা যদি একটু নোটে যাই, এই যে দেখো, 1, অসুস্থতা বা অন্য কোনো কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে অপারগ হলে শ্রেণী শিক্ষক ও শ্রেণী প্রতিনিধিকে মোবাইল ফোনের সাহায্যে কল বা SMS করে অবহিত করার সময় আমরা জানতে পারি। আমরা অসুস্থ আছি, কোনো কারণে উপস্থিত হতে পারছি না, তখন আমরা শ্রেণী শিক্ষক ও প্রতিনিধিদের কাছে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দিই যে আমি আজকে স্কুলে আসবো না। এটা আমরা যন্ত্রের মাধ্যমে বলি। 2, স্কুল হতে শ্রেণী কার্যক্রম শেষে বাসায় আসার পর শ্রেণী কার্যক্রমের কোনো অংশ বুঝতে অসুবিধা হলে সহপাঠীদের সাথে মোবাইল ফোনের সাহায্যে কল করে শ্রেণী পাঠ বোঝার সময়। তার মানে ধরো তুমি বাড়িতে এসেছো, বাড়িতে আসার পরে কোনো একটি জিনিস সম্পর্কে তুমি বুঝতে পারছো না, ঠিক আছে, তো তখন তোমার সহপাঠী বা স্কুলে কারো কাছে তুমি জিজ্ঞেস করবা যে কি পড়া দিয়েছিল বা কি কাজ দিয়েছিল, সেটা জিজ্ঞেস করার জন্য তুমি মোবাইল ফোনের সাহায্যে সেই কাজটা করে ফেলবা। এটা হচ্ছে মূলত আমাদের যান্ত্রিক যোগাযোগের আরেকটি মাধ্যম। 3, কোন কারণে বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম করা সম্ভব, কোনো কারণে বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম করা সম্ভব না হলে মোবাইল ফোন, কম্পিউটার বা ল্যাপটপের সাহায্যে অনলাইনের মাধ্যমে শ্রেণী কার্যক্রমে যুক্ত হতে অথবা সহপাঠীরা মিলে দলগতভাবে অনলাইনে পড়াশোনা করার সময় আমাদের এই কাজগুলো কিন্তু হতে পারে। 4, SMS বা ইমেলের মাধ্যমে দূরবর্তী কোনো এলাকায় বা দেশের বাইরে থাকা কোনো আত্মীয়দের সাথে যোগাযোগের সময়। আচ্ছা, কোনো আত্মীয়দের সাথে যোগাযোগের ক্ষেত্রে কিন্তু আমরা যান্ত্রিক মাধ্যমে ব্যবহার করি। আমরা মোবাইলের মাধ্যমে কিন্তু তাদের সঙ্গে ভিডিও কলে কথা বলি, অডিও কলে কথা বলি, তাই না? তো এই লিখিত মাধ্যমে আমরা কোন কোন উপায়গুলো ব্যবহার করি সেগুলো কিন্তু আমরা খুব সুন্দর করে উপস্থাপন করলাম এবং জানলাম। আচ্ছা, এখন আমরা সহজে চলে যাব আমাদের বইয়ে। দেখো, এখন আমরা ক নাম্বারটা পূরণ করলাম, আমরা আছি খতে। যোগাযোগের উপকরণ। নিচে যোগাযোগের মাধ্যম এবং এই মাধ্যমে যেসব উপকরণে ব্যবহার হয় তা দেখানো হলো। এর মধ্যে যেসব উপকরণ তুমি ব্যবহার করো তা ডানের কলামে লেখো। দেখো এখানে কি আছে। যোগাযোগের মাধ্যম, একটা হচ্ছে প্রত্যক্ষ মাধ্যম, আরেকটা হচ্ছে লিখিত মাধ্যম। কি? একটা প্রত্যক্ষ মাধ্যম, আরেকটা হচ্ছে লিখিত মাধ্যম। যোগাযোগের উপকরণ, এই যে প্রত্যক্ষ মাধ্যমে উপকরণগুলা কি? আমরা প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগ করার সময় আমরা কি কি ব্যবহার করি? যেমন ধরো বাক পতঙ্গ, আমরা কথা বলি মুখ দিয়ে, এটা দরকার প্রত্যক্ষ যোগাযোগে, মানে সরাসরি যোগাযোগে। তারপর কান দরকার, শুনতে হবে, যে কথা বলেছে সেটা শুনতে হবে, কান। হাত দরকার, এই যে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলতে হয়, হাত দরকার। আঙ্গুল লাগবে, চোখ লাগবে, ইশারা সংকেত, সংকেত মানে চিহ্ন। সরাসরি যোগাযোগ করার ক্ষেত্রে বাকপতঙ্গ দরকার, কান দরকার, হাত দরকার, আঙ্গুল দরকার, চোখ দরকার, ইশারা দরকার, সংকেত দরকার। এগুলোর মাধ্যমে আমরা সরাসরি যোগাযোগ করতে পারি, রাইট? এখন কোন কোন উপকরণ আমরা ব্যবহার করি? যোগাযোগের উপকরণ আমরা দেখলাম, এখন আমরা কোন কোন উপকরণ দিয়ে প্রত্যক্ষ মাধ্যমগুলো ব্যবহার করি চলো সেটা দেখে নিব। সেটা হচ্ছে আমাদের নোটে যাওয়া প্রয়োজন। দ্বিতীয়তে আছে যোগাযোগের উপকরণ প্রত্যক্ষ মাধ্যম। সরাসরি যোগাযোগ করার ক্ষেত্রে আমাদের কি কি প্রয়োজন পড়ে দেখো। সেক্ষেত্রে আমাদের বাকপতঙ্গ, কান, হাত, চোখ, ইশারা এগুলোর প্রয়োজন পড়ে। দ্বিতীয়তে আছে লিখিত মাধ্যম। এখানে আমাদের প্রয়োজন পড়ে কাগজ, কলম, পেন্সিল, বই
আচ্ছা, এটার জন্য একটু বইয়ে যাই আমরা। দেখো, লিখিত মাধ্যমে আমাদের কাগজ, কলম, পেন্সিল, বই, ব্ল্যাকবোর্ড এগুলো দরকার পড়ে। আমাদের নোটেও সেটা আছে, ব্ল্যাকবোর্ড, পত্রিকা। যান্ত্রিক মাধ্যমে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, মাইক্রোফোন, লাউড স্পিকার, হেডফোন, রেডিও, টেলিভিশন, ক্যামেরা, এই উপকরণগুলোর প্রয়োজন পড়ে। তো আমরা আমাদের বইয়ের ক ক যোগাযোগের মাধ্যম এবং যোগাযোগের উপকরণ জানতে পারলাম, বুঝতে পারলাম, শিখতে পারলাম। এই যে একই সেম। এখন আমরা এই যে একটু আগে যা পড়লাম, ছকে যা যা লিখলাম, সেই জিনিসগুলো আমাদের এই যে এখানে লিখে দিয়ে দিয়েছে, ব্যাখ্যা করে লিখে দিয়েছে। তারপরেও যদি আমরা একটু পড়ি, দেখো, যোগাযোগের মাধ্যম, উপকরণ। যোগাযোগ মানে দুইজন বা আরও বেশি সংখ্যক মানুষের মধ্যে ভাব বিনিময়ের একটি প্রক্রিয়া, কথোপকথন। এই প্রক্রিয়ায় আমরা প্রধানত দুটি কাজ করি। একটি হচ্ছে নিজের চিন্তা, অনুভূতি, চাহিদা প্রকাশ করি এবং অন্যের চিন্তা, অনুভূতি, চাহিদা বোঝার চেষ্টা করি। কয়টা কাজ? দুইটা। আমরা নিজে আমাদের চাহিদা, অনুভূতি প্রকাশ করি আরেকজন কাছে, আর অন্যজন আমাদের কাছে এসে তার নিজের চাহিদা, অনুভূতি প্রকাশ করেন। এরপরে হচ্ছে এসব কাজের জন্য আমরা যেসব উপায় অবলম্বন করি সেগুলোকে বলে যোগাযোগের মাধ্যম। নিচে যোগাযোগের তিনটি মাধ্যম উল্লেখ করা হলো। যোগাযোগের কয়টি মাধ্যম? যোগাযোগের তিনটি মাধ্যম উল্লেখ করা হলো। একটা হচ্ছে প্রত্যক্ষ মাধ্যম, লিখিত মাধ্যম, যান্ত্রিক মাধ্যম। প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে এক পক্ষ বলে এবং অন্য পক্ষ শোনে। এক্ষেত্রে গলার স্বর, কথার সুর, ইশারা, অঙ্গভঙ্গি, তাকানোর ধরন ইত্যাদি দিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলাই দরকার। লিখিত মাধ্যম। লিখিত মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে লেখা ও পড়ার কাজটি মুখ্য বিষয়। এই ধরনের যোগাযোগের নমুনা চিঠিপত্র, সাহিত্য, নোটিশ, ব্যানার, মোড়ক, বিজ্ঞাপন, বিজ্ঞপ্তি, পোস্টার, ফেস্টুন, প্লাকার্ড, সাইনবোর্ড, প্রতিবেদন, অ্যাসাইনমেন্ট, পত্রপত্রিকা, ছবি ইত্যাদি। এগুলাই সব থেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট হয়ে ওঠে লিখিত মাধ্যমে। এখানে হচ্ছে মোড়ক জিনিসটা হচ্ছে কোনো কিছু মোড়ক উন্মোচন করা, খোলা, সেটা হচ্ছে মোড়ক। কোনো একটা প্যাকেট খোলাটাই হচ্ছে মোড়ক। যান্ত্রিক মাধ্যম। যান্ত্রিক মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে যন্ত্র ও প্রযুক্তির ব্যবহার করা হয়ে থাকে। এ ধরনের যোগাযোগের নমুনা SMS, ইমেল, অনলাইন মিটিং, অডিও ভিডিও কল, সিনেমা ইত্যাদি। চলে যাব আমরা আমাদের, কখনো আমরা শুধু একটি মাধ্যমে যোগাযোগ করি, কখনো একই সঙ্গে একাধিক মাধ্যম ব্যবহারের প্রয়োজন হয়। যেমন আমরা শ্রেণীকক্ষে শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে যোগাযোগের সময়ে একই সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ এবং লিখিত যোগাযোগ দুই মাধ্যম আমরা ব্যবহার করি। একই সঙ্গে আমরা প্রত্যক্ষ যোগাযোগ এবং লিখিত যোগাযোগ দুইটাই আমরা ব্যবহার করি। আচ্ছা, যোগাযোগ করার সময় আমরা নানা ধরনের উপকরণ ব্যবহার করি। উপকরণ কি কি একটু দেখি। এক হচ্ছে প্রত্যক্ষ উপকরণ, সরাসরি কথা বলার সময় বা প্রত্যক্ষ যোগাযোগের ক্ষেত্রে যেসব উপকরণ আমাদের ব্যবহৃত হয় সেগুলো কি? যেমন বাকপতঙ্গ, কান, হাত, আঙ্গুল ইত্যাদি। একই কথা, যেগুলো আমরা একটু আগে পড়েছি সেগুলাই। লিখিত উপকরণে আমাদের কি কি ব্যবহার হয় সেগুলাই, যেমন কাগজ, কলম, পেন্সিল, বই, পত্রিকা, দেয়াল পত্রিকা, ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, এগুলো আমাদের লিখিত মাধ্যমে ব্যবহার হয়ে থাকে। যান্ত্রিক উপকরণ, যোগাযোগ যেসব যন্ত্র আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়, যেমন মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, মাইক্রোফোন, লাউড স্পিকার ইত্যাদি। আমাদের এখানে যান্ত্রিক মাধ্যমটা ব্যবহার হচ্ছে। আমাদের এখানে এই যে ক্লাসটা আমি নিচ্ছি, এখানে যান্ত্রিক মাধ্যম ব্যবহার হচ্ছে। তুমি মোবাইল ফোনের সাহায্যে আমার ক্লাসটা দেখতে পাচ্ছ। এখানে আমি এখানে হচ্ছে আমরা ক্যামেরা ইউজ করেছি, তারপর আমাদের মাইক্রোফোন ইউজ করেছি, আমাদের যে স্মার্ট বোর্ড আছে সেগুলো আমরা ইউজ করছি। এই সব কিছু কিন্তু যান্ত্রিক মাধ্যমের মধ্যে পড়ছে। এরপর মাঝে মাঝে আমরা লিখে দেখাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে লিখিত মাধ্যম। মাঝে মাঝে যে আমি মুখে বলছি, মাঝে মাঝে না, সব সময় মুখে বলছি, এগুলো হচ্ছে প্রত্যক্ষ যোগাযোগ। তার মানে একই ক্লাসে একই সঙ্গে আমরা প্রত্যক্ষ যোগাযোগ ব্যবহার করছি, আমাদের লিখিত মাধ্যম ব্যবহার হচ্ছে এবং সেই সাথে সাথে যান্ত্রিক মাধ্যমটা ব্যবহার হচ্ছে। আশা করি তোমরা যেভাবে আমরা যোগাযোগ করি তিনটা মাধ্যম, সেই তিনটা মাধ্যম কি কি এবং সেই উপকরণ আমরা সব কিছু বুঝতে পারলাম, জানতে পারলাম। এরপর আমরা আমাদের বইয়ে আর কি কি আছে আমরা পরের অপর পৃষ্ঠায় দেখি, সেখানে আমরা কিভাবে জানবো। আচ্ছা, এখানে দেখো 1.2 দেওয়া আছে যোগাযোগের নমুনা বিশ্লেষণ। কি আছে এখানে? যোগাযোগের নমুনা বিশ্লেষণ। এখন আমরা যোগাযোগের মাধ্যম জানলাম, এখন এর থেকে আমরা কয়েকটা উদাহরণ শিখবো এবং জানবো। নমুনা 1, নিচের কয়েকটি যোগাযোগের নমুনা দেওয়া হলো। কয়েকটি যোগাযোগের নমুনা দেওয়া হলো। নমুনাগুলো যেসব মাধ্যম উপকরণ ব্যবহার করা হয়েছে সেগুলোর দিকে খেয়াল রাখো এবং নমুনার শেষে দেওয়া প্রশ্নগুলোর তুমি উত্তর দাও। কাজ শেষে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে উত্তর সংশোধন তুমি করে নাও। ফার্স্টে আমরা আলোচনা করব নমুনা 1।
এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিতে দেখানো হয়েছে শ্রেণীকক্ষে ক্লাস চলছে। এই ছবি দেখিয়ে তোমাকে বুঝে নিতে হবে সেখানে কোন মাধ্যমে, এই যে আমরা এতক্ষণ ধরে মাধ্যমগুলো শিখলাম, এখানে কোন মাধ্যমে মূলত ক্লাস নেওয়া হচ্ছে তোমার কাছে জানতে চাচ্ছে এবং তোমার কাছে এটাই জিজ্ঞেস করেছে, সেটা তোমাকে লিখতে হবে। যেমন ধরো যদি আমরা একটু ছবিটার নিচে যাই, কয়েকটা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা এক একটা করে দিব। যেমন প্রশ্ন করেছে এক, কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে, সেটা তোমাকে লিখতে হবে। দ্বিতীয়, যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে। তারপরে আছে এই যোগাযোগের উদ্দেশ্য কি, এই যোগাযোগে আর কোন কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেত। তো ফার্স্টে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে এই কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে। আমরা ছবিটি একটু লক্ষ্য করি, দেখতে পাচ্ছি একজন শিক্ষক, তিনি শ্রেণী কক্ষে পড়াচ্ছেন, অনলাইনে না কিন্তু, তিনি হচ্ছেন শ্রেণী কক্ষে পড়াচ্ছেন। তাহলে সেক্ষেত্রে এটা আমরা কোন যোগাযোগের কথা বলতে পারি বলো তো? শিক্ষক আছেন, তারপরে হলো শিক্ষার্থী আছেন, সব কিছুই আছে। তো আমরা যদি একটু নোটে যাই, নোটে গিয়ে যদি দেখি, এই যে নমুনা 1, এইটা আমরা এখন আলোচনা করব। আচ্ছা দেখো, কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে, প্রথম প্রশ্ন। উত্তর হচ্ছে এখানে প্রত্যক্ষ মাধ্যম ও লিখিত মাধ্যম দুইটাই আছে। প্রত্যক্ষ মানে সরাসরি কথা বলা হচ্ছে, লিখিত মাধ্যম এখানে লেখাও হচ্ছে। টিচার অবশ্যই ব্ল্যাকবোর্ডে লিখছেন এবং সেটা তোমরা নিজেরা খাতায় নোট করছো। তো এখানে প্রত্যক্ষ লিখিত দুটাই আমাদের আছে। যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে, এখন বিভিন্ন উপকরণ আছে, কি কি আছে দেখি। এক, প্রত্যক্ষ মাধ্যমের উপকরণ হতে পারে বাকপতঙ্গ, মুখের সাহায্যে কথা বলছি, কান, হাত, চোখ ব্যবহৃত হয়েছে। লিখিত মাধ্যমও আছে, বই আছে, খাতা আছে, ব্ল্যাকবোর্ড আছে, কাগজ আছে, কলম, পেন্সিল ব্যবহৃত হয়েছে। এটা আমাদের দ্বিতীয় প্রশ্ন। আমাদের আরেকটা প্রশ্ন ছিল এই যোগাযোগের উদ্দেশ্য কি। দেখো, শ্রেণীর পাঠ পরিচালনা, এই জন্য আমার করানো হচ্ছে, হাতে কলমে শিক্ষাদান দেওয়া হচ্ছে। এরপরে আছে শিক্ষার্থীদের পড়া বুঝতে অসুবিধা হলে শিক্ষককে প্রশ্ন করার মাধ্যমে পড়া বুঝে নেওয়া। এটা হচ্ছে এই যোগাযোগের উদ্দেশ্য। তা আমরা যোগাযোগের উদ্দেশ্য জানলাম। এরপর আসে এই যোগাযোগে আর কোন কোন মাধ্যম বা উপকরণ ব্যবহার করা যেতে পারতো, আর কোন কোন মাধ্যম আমরা ব্যবহার করতে পারতাম, আর কোন কোন উপকরণ ব্যবহার করা যেতে পারতো। এই যোগাযোগে যান্ত্রিক মাধ্যম ব্যবহার করা যেত, অর্থাৎ প্রত্যক্ষ লিখিত বাদেও আমরা যান্ত্রিক মাধ্যম আমরা ব্যবহার করতে পারতাম। যোগাযোগের উপকরণ হিসেবে ল্যাপটপ, মাইক্রোফোন, লাউড স্পিকার, মাইক, প্রজেক্টর ব্যবহার করা যেত। তার মানে এই যে অনলাইনে ক্লাস এভাবে করা যেত, এরকম সেম অনলাইনেও এই ক্লাসটা করা সম্ভব হতো বা যেত। আচ্ছা, তো গেল, আমরা জানলাম আমাদের যে নমুনা 1 নাম্বার ছিল সেটা কিন্তু আমরা প্রশ্ন উত্তর দিয়ে দিলাম, 3 পৃষ্ঠার যেটা ছিল। নমুনা 1-এ কি বলেছে আমরা সেটা বুঝলাম, জানতে পারলাম। আশা করি তোমরাও বুঝতে পেরেছো। পরবর্তী পেজে যদি আমরা যাই, আমাদের কি আছে নমুনা 2 না? নমুনা 2-এ কি আছে আমরা একটু পড়ি। আরেকটা উদাহরণ, নমুনা 2-এ একটা লেখা আছে, আমরা লেখাটা পড়ব। পড়ার পরে সেম নমুনা 1-এ আমরা যে সকল প্রশ্ন উত্তর দিয়েছি, নমুনা 2-এও আমাদের এরকমই প্রশ্ন আছে। তো প্রশ্নগুলো আমরা একটু আনসার দিই। দেখো, কনকশার উচ্চ বিদ্যালয় নজরুল জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে, এই জন্য তারা নিচের আমন্ত্রণ পত্রটি তৈরি করেছে। নজরুল জয়ন্তী 1431। কি দেখো, একটা বিদ্যালয়, যে বিদ্যালয়ের নাম হচ্ছে কনকশার উচ্চ বিদ্যালয়, তারা নজরুল জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে, এই জন্য তারা নিচের আমন্ত্রণ পত্রটি তৈরি করেছে। দেখো, তারা নজরুল জয়ন্তী মানে কাজী নজরুল ইসলামের জন্মদিন, জয়ন্তী মানে হচ্ছে জন্মদিবস বা দিন। তো কাজী নজরুল ইসলামের জন্মদিবস উপলক্ষে তারা একটা অনুষ্ঠান পালিত করেছেন বা অনুষ্ঠান নিয়ে এসেছেন। আগামী সে অনুষ্ঠানের জন্য তারা কয়েকজন ব্যক্তিকে আমন্ত্রিত করেছে। তো দেখো এখানে সুধী বা জনাব লিখেছে আগামী 11ই জ্যৈষ্ঠ 1431, 25শে মে 2024 শনিবার সকাল 10টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে কনকশার উচ্চ বিদ্যালয়ের সংস্কৃতি সদস্যদের উদ্যোগে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আজমল বারী। নজরুল কেন এখনো প্রাসঙ্গিক, এই শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করবেন নজরুল গবেষক ডক্টর দিনেশ সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্কুলের প্রধান শিক্ষক জনাব
নাজনীন সুলতানা। আচ্ছা, অনুষ্ঠানে আপনার উপস্থিতি আন্তরিকভাবে কামনা করি। লিখেছেন কি? রাইসুল হোসেন, সম্পাদক সংস্কৃতি সংসদ, কর্ণকশার উচ্চ বিদ্যালয়। এখন অনুষ্ঠান সূচি, কখন কখন অনুষ্ঠান সূচি বা কখন অনুষ্ঠান কি করা হবে সেগুলো দেখো। সকাল 10টায় অতিথিদের আসন সংগ্রহ, অতিথি আসবেন, এসে সকাল 10টায় বসবেন। এরপরে আছে 10:05 নজরুল কেন এখনো প্রাসঙ্গিক শীর্ষ প্রবন্ধ পাঠ করা হবে। নজরুল কেন এখনো প্রাসঙ্গিক, এত বছর পরও নজরুলের কথা কেন মানুষ মনে করছে, সেই শীর্ষক প্রবন্ধটি পাঠ করে মানুষ জানবে, বা এটা আমাদের শোনানো হবে 10:05। 10:30 প্রধান অতিথির বক্তব্য, যে প্রধান অতিথিকে মানে নিমন্ত্রণ করে নিয়ে আসা হয়েছে তার বক্তব্য হবে। 10:45 সভাপতিত্বের ভাষণ দেওয়া হবে। 11টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। তো এই ছিল আমাদের যাকে আমন্ত্রণ করেছে তার আমন্ত্রণের প্রসেস এবং অনুষ্ঠান কখন কখন শুরু হবে সেগুলোর বক্তব্য। এখন আমরা প্রথম নমুনা নাম্বার 1-এ যেভাবে পূরণ করলাম সেই প্রশ্নগুলাই আছে। দেখো কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে, যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে, এই যোগাযোগের উদ্দেশ্য কি, এই যোগাযোগে আরও কোন কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেত সেগুলোর প্রশ্নই এখন আমরা দিব। আচ্ছা, এই যে নমুনা 2, দেখো কোন মাধ্যমে এখানে যোগাযোগ হয়েছে, অবশ্যই লিখিত মাধ্যমে। লিখিত মাধ্যম আমন্ত্রণ পত্রের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। লিখার মাধ্যমে একজন মানুষকে জানানো হয়েছে যে আপনি সেই অনুষ্ঠানে আসবেন। যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে, যোগাযোগের উপকরণ হিসেবে কাগজ কলম ব্যবহার করা হয়েছে। এই যোগাযোগের উদ্দেশ্য কি, এই যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে সম্মানিত অতিথিকে অনুষ্ঠান আমন্ত্রণ জানানো, এটাই উদ্দেশ্য। এরপরে আছে এই যোগাযোগে আর কোন মাধ্যম আমরা ব্যবহার করতে পারতাম, উপকরণ ব্যবহার করতে পারতাম। দেখো এই যোগাযোগের প্রত্যক্ষ মাধ্যম ও যান্ত্রিক মাধ্যম ব্যবহার করা যেত। কিভাবে? প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে কর্ণকশার উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক বা শিক্ষার্থীরা সশরীরে সম্মানিত অতিথির সাথে দেখা করে আমন্ত্রণ জানাতে পারতেন। হয় না যে তিনি কি করতেন, এভাবে লিখিত না দিয়ে তিনি সরাসরি স্কুলের পক্ষ থেকে কয়েকজন শিক্ষক মিলে কাজ করতে যেতে পারতেন, তার কাছে গিয়ে তাকে আমন্ত্রণ করে ডেকে আনতে পারতেন যে আপনি আমাদের যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া এক্ষেত্রে যোগাযোগের উপকরণ হিসেবে বাকপতঙ্গ, হাত, কান, চোখ ব্যবহার করা যেত, অথবা অতিথিকে যান্ত্রিক মাধ্যমে SMS, ইমেল বা অডিও কলের মাধ্যমে ব্যবহার করা যেত। এক্ষেত্রে যোগাযোগ উপকরণ হিসেবে মোবাইল ফোন, ল্যাপটপ ব্যবহার করা যেত। তা আমরা লিখিত মাধ্যমের এটা বাদে আমরা প্রত্যক্ষ মাধ্যমেও যোগাযোগ করতে পারতাম। এরপর হচ্ছে আমরা যান্ত্রিক মাধ্যমেও যোগাযোগ করতে পারতাম। চলে যাব আমরা বইয়ে। তো আমাদের যে নমুনা 2 ছিল, নমুনা 2 আমরা খুব সুন্দর করে বুঝলাম, পড়ে ফেলতে পারলাম। আমরা দেখব আমাদের অপর পৃষ্ঠায় কি আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের অপর পৃষ্ঠা, আমাদের নমুনা আরেকটা নমুনা। দেখি এটা আমরা কিভাবে একটু সাজাই বা এটা আমরা কিভাবে পড়তে পারি। নমুনা 3, কাহারগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক জিনাত শারমিন নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি দলীয় অ্যাসাইনমেন্ট দিয়েছেন। অ্যাসাইনমেন্টটি ইমেলের মাধ্যমে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। শিক্ষার্থীরা এভাবে ইমেল পাঠিয়েছে। শিক্ষক ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন এবং বলেছেন তোমরা প্রত্যেকে ইমেলের মাধ্যমে অ্যাসাইনমেন্টটি জমা দেবে, এবং সবাই কাজটি করার পরে কিভাবে ইমেলের মাধ্যমে পাঠালো দেখো, সেটার একটা নমুনা দিয়েছে। যে পাঠাচ্ছে সে জিনাত, বিষয় স্থানীয় পুরাকৃতির পরিচয়, যেই বিষয়ে অ্যাসাইনমেন্ট দিয়েছে সেই বিষয়ের নাম। শ্রদ্ধেয় ম্যাডাম, আপনার নির্দেশনা অনুযায়ী দলগতভাবে প্রস্তুত করা অ্যাসাইনমেন্টটি এখানে সংযুক্ত করা হলো। আমাদের অ্যাসাইনমেন্টের ব্যাপারে আপনার মতামত পেলে তা সংশোধন করে আবার মেইলে পাঠাতে পারবো। শ্রদ্ধা ও শুভেচ্ছা সহ নবম শ্রেণী দল 1। ওকে ফাইন, পাঠিয়ে দিয়েছে। এখন প্রশ্ন, কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে, যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে, এই যোগাযোগের উদ্দেশ্য কি, এই যোগাযোগে আর কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেত। চলো এটা আমরা সমাধান করি। নমুনা 3, এখানে যান্ত্রিক মাধ্যমে ইমেলের সাহায্যে যোগাযোগ করা হয়েছে। খুবই সহজ। এখানে যোগাযোগের উপকরণ হিসেবে ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করা হয়েছে। এই যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে শিক্ষকের কাছে শিক্ষার্থীদের দলীয় কাজ জমা দেওয়া। আচ্ছা, এই যোগাযোগে লিখিত মাধ্যমিক ব্যবহার করা যেত। যোগাযোগের উপকরণ হিসেবে কাগজ, কলম, পেন্সিল ব্যবহার করে দলীয় কাজ জমা দেওয়া যেত। ঠিক আছে।
আমরা ইমেলের মাধ্যমে না দিয়ে এটা হচ্ছে লিখিত মাধ্যমে দলীয় কাজ জমা দেওয়া যেত, যেটা হচ্ছে মানে যান্ত্রিক বা ছাড়াও আমরা এটা ব্যবহার করতে পারতাম লিখিত মাধ্যম দিয়ে। দেখো আমাদের অধ্যায়টা কিন্তু খুব সহজ, আমরা কত সহজ করে সুন্দর করে মানে তিনটাই মাধ্যম, লিখিত, যোগাযোগ এবং হচ্ছে লিখিত মাধ্যম, প্রত্যক্ষ মাধ্যম, যান্ত্রিক মাধ্যম, এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের সকল প্রশ্নের উত্তর দিচ্ছি। ইটস সো ইজি, তাই না? আচ্ছা, এরপর আমরা পরের পাতায় যদি যাই, 6 পাতা, এখানে নমুনা 4 আছে। চলো এখানে আমরা কিভাবে যোগাযোগ করছি। প্রেক্ষাপট, রায়হান সাহেব একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেন। কি? রায়হান সাহেব। তার অফিসে জরুরি মিটিং চলছে, একজন সহকর্মী অনলাইনে মিটিংয়ে যুক্ত হয়েছেন। ওকে, সবাই মিলে অফিসে মিটিং করছেন আর একজন সহকর্মী তিনি বাসা থেকে মিটিংয়ে যুক্ত হয়েছেন, তিনি সশরীরে অফিসে আসতে পারেন নাই সেজন্য। তো এখন দেখো আমাদের ছবিতে দেখতে পাচ্ছি এই যে ব্যক্তিগুলো আছে সবাই অফিসে বসে মিটিং করছেন, কিন্তু আরেকজন ব্যক্তি তিনি বাসা থেকে মিটিং করছেন। এখন এটা কোন যোগাযোগের মাধ্যম বা এটা কি দেখি। আমরা নোট তৈরি করেছি এবং আমরা এটা পড়ি, সবাই খেয়াল করি। এখানে প্রত্যক্ষ মাধ্যম ও যান্ত্রিক মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। এক কথায় কি, এখানে প্রত্যক্ষ মাধ্যম এবং যান্ত্রিক মাধ্যম ব্যবহার করা হয়েছে। এখানে উপকরণ প্রত্যক্ষ মানে সরাসরি মাধ্যম আছে, যান্ত্রিক মাধ্যম আছে। সরাসরি মানে প্রত্যক্ষ মাধ্যমে ওই যে যারা অফিসে বসে মিটিং করছে এটা সরাসরি, আর যে দূর থেকে বাসা থেকে যোগাযোগ করছে সেটা হচ্ছে যান্ত্রিক মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে। আচ্ছা, যোগাযোগে কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে দেখো। প্রত্যক্ষ মাধ্যমে আমরা জানি বাকপতঙ্গ আছে, কান, হাত, চোখ, ইশারা, সংকেত। যান্ত্রিক মাধ্যমে আছে মিটিং করার জন্য ইন্টারনেট, ল্যাপটপ, স্মার্ট টিভি ব্যবহৃত হয়েছে। ইন্টারনেট, যান্ত্রিকে ম্যাক্সিমাম সময় ইন্টারনেট দরকার, ইন্টারনেট, ল্যাপটপ, স্মার্ট টিভি ব্যবহার করা হয়েছে। এরপর যোগাযোগের উদ্দেশ্য কি একটু দেখো। অফিসে কর্মপরিকল্পনা সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা, চলমান কার্যক্রমের অবস্থা সম্পর্কে জানতে চাওয়া। এই যোগাযোগের আর কোনো মাধ্যমে কি কি উপকরণ করা যেত একটু দেখো। লিখিত মাধ্যমে লিখিত নির্দেশিকা বা রিপোর্ট জমা দেওয়া যেত, এক্ষেত্রে কাগজ কলম উপকরণ হিসেবে ব্যবহার করা হতো। যান্ত্রিক মাধ্যমে SMS বা ইমেলের মাধ্যমে নির্দেশিকা বা রিপোর্ট পাঠানো যেত, এক্ষেত্রে মোবাইল, ল্যাপটপ যোগাযোগের উপকরণ হিসেবে ব্যবহার করা যেত। নমুনা 4-এ আমাদের প্রত্যক্ষ এবং লিখিত মাধ্যম আছে, প্রত্যক্ষ এবং যান্ত্রিক মাধ্যম আছে এবং আমরা চাইলে এটাকে লিখিত মাধ্যমে আমরা মিটিংয়ের পরিকল্পনা সমাধান করতে পারতাম। ওকে, তো আমরা বুঝলাম আমাদের নমুনা যে 4 নাম্বার ছিল সে নমুনা 4 আমরা ক্লিয়ার হয়েছি। আবার আমাদের আছে নমুনা 5। নমুনা 5-এ আমাদের এখানে একটা গল্প আছে, দেখো এই গল্পটা আমরা আজকে পড়ব। খুবই সুন্দর একটি গল্প, হুমায়ুন আহমেদের লেখা। আমাদের বাংলাদেশের বাংলাদেশের মধ্যে সবথেকে জনপ্রিয় উপন্যাসিক হচ্ছেন এই হুমায়ুন আহমেদ, তাই না? এই হুমায়ুন আহমেদকে একটা সুন্দর গল্প এখন আমরা পাঠ করব, সেটা হচ্ছে আগুনের পরশমণি। নমুনা কত? 5। এটা পড়ার পরে আমরা আসলে জানতে পারবো এটা কোন ধরনের উপকরণ বা কোন ধরনের মাধ্যম বা যোগাযোগ। আগুনের পরশমণি, তাই না? এটা নিয়ে একটা চলচ্চিত্র আছে, তোমরা যারা এই চলচ্চিত্র দেখোনি তারা ইউটিউবে সার্চ দিয়ে চলচ্চিত্রটাও দেখে নিতে পারো। এটা মূলত মুক্তিযুদ্ধ নির্ভর একটি উপন্যাস, ঠিক আছে, খুবই সুন্দর একটি। আচ্ছা, শুরুতে আমরা হুমায়ুন আহমেদ সম্পর্কে একটু জেনে নেব বিস্তারিত, যেহেতু তিনি লিখেছেন তার সম্পর্কে জানাটাও আমাদের ভালো কাজে দিবে। দেখো, যোগাযোগের একটি বিশেষ ধরনের মাধ্যম হলো সাহিত্য, তাই না? সাহিত্য একটি বিশেষ ধরনের মাধ্যম। সাহিত্যের মধ্য দিয়ে লেখকের সঙ্গে পাঠকের যোগাযোগ ঘটে, এটি একটি লিখিত যোগাযোগ। সাহিত্যের মধ্যে একজন লেখক বা কবি লিখেন এবং পাঠক সেটা পাঠ করেন, তো অবশ্যই এটা কি, এটা হচ্ছে একটি লিখিত যোগাযোগ। নিচে হুমায়ুন আহমেদ 1948 সালে জন্মগ্রহণ করেছেন, উনি মারা গিয়েছেন 2012 সালে। লেখা একটি সাহিত্য নমুনা দেওয়া হলো। লেখাটি তার আগুনের পরশমণি উপন্যাসের অংশ বিশেষ। আগুনের পরশমণি এটা হচ্ছে একটা উপন্যাস, সেই উপন্যাস তো আসলে অনেক বড় হয়, উপন্যাস কিন্তু অনেক বড় হয়, তো অত বড় দিতে গেলে তো হবে না, তোমাদের ওই উপন্যাসের একটি অংশ এইখানে দেওয়া হলো। হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের জনপ্রিয় একজন লেখক। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, জ্যোৎস্না ও জননীর গল্প ইত্যাদি। এগুলো তার উল্লেখযোগ্য লেখা। এছাড়া তিনি আরও অনেক কিছু চলচ্চিত্র লিখেছেন, নাটক লিখেছেন, প্রায় 200 শতাধিক তিনি হচ্ছেন গল্প উপন্যাস লিখেছেন।
হ্যাঁ, তো সব নাম তো এখানে দেওয়া যায় না, যে কটা দেওয়া যায় সেগুলো দিয়েছে। এখন আমরা যদি একটু ছবিটা খেয়াল করি, এখানে আছে একজন ব্যক্তি কথা বলছেন, মানে দুইজন ব্যক্তি কথা বলছেন। একজন খাটে বসে আছেন, একজন চেয়ারে বসে, একজনের সামনে রেডিও আছে। তারপরে এই যে ওনারা হয়তো বা পান পছন্দ করেন, এই জন্য পানের জিনিসপত্র এখানে আছেন। তো তারা কথা বলছে, কী নিয়ে আলোচনা করছে, বা আগুনের পরশমণি এই উপন্যাসটিতে মূলত হচ্ছে তোমার মুক্তিযুদ্ধ কেন্দ্রিক। 1971 সালের গেরিলা আক্রমণ, গেরিলা অপারেশন, অর্থাৎ মুক্তিযুদ্ধের হামলা দিচ্ছে, সেই সকলের নানা ইঙ্গিত এই উপন্যাসের মধ্যে আছে। তো আমরা এই উপন্যাসটির অংশ বিশেষ একটু আলোচনা করি, দেখি কি আছে। ঘড়িতে 5:30 বাজে। কয়টা বাজে? 5:30 বাজে। কারফিউ শুরু হতে এখনো আধা ঘন্টা বাকি। কারফিউ মানে কি? একটু মনোযোগ হয়ে। কারফিউ হচ্ছে ওই সময় সরকার থেকে একটা নির্দিষ্ট আইন ছিল যে এই টাইম থেকে এই টাইমে কেউ বাহিরে বের হবে না। এই যে বের হবে না, এই সময়টা হচ্ছে কারফিউ। কারফিউ জারি করা। তো এখন বাজে কয়টা? 5:30। তার মানে কারফিউ কয়টা থেকে? কারফিউ হচ্ছে 6টা থেকে, সন্ধ্যা 6টা থেকে। তো বলছে ঘড়িতে 5:30 বাজে, কারফিউ শুরু হতে এখন আধা ঘন্টা বাকি। কিন্তু এর মধ্যেই চারিদিক জনশূন্য, অর্থাৎ আধা ঘন্টা আগে চারিদিকে জনশূন্য হয়ে গেছে, যে যার মতো বাড়িতে। লোকজন যার যার বাড়ি ফিরে গেছে, বাকি রাতটায় কেউ আর ঘর থেকে বেরোবে না। ইদ্রিস মিয়া তার দোকান বন্ধ করার জন্য উঠে দাঁড়ালো। কে? ইদ্রিস মিয়া নামের একজন ব্যক্তি তার দোকান বন্ধ করার জন্য সে উঠে দাঁড়ালো। দোকান বন্ধ করে হয়তোবা সে বাড়িতে যাবে। রোজ শেষ মুহূর্তে কিছু বিক্রি বাটা হয়, আজ হচ্ছে না। কেন হচ্ছে না কে জানে। ওকে, অন্ধকার দেখি সবাই ভাবছে বোধহয় কারফিউর সময় হয়েছে। সময় না হলেও কিছু আসে যায় না। আজকাল সবাই অন্ধকারকে ভয় পায়। ইদ্রিস মিয়া দোকানের তালা লাগাবার সময় লক্ষ্য করলো গলির ভিতরে লম্বা একটি ছেলে ঢুকছে। কে ঢুকছে? লম্বা একটি ছেলে গলির ভিতরে ঢুকছে। তার হাতে কয়েকটা পত্রিকা। হাঁটার ভঙ্গি দেখে মনে হচ্ছে বাসার নম্বর পড়তে পড়তে আসছে। ইদ্রিস মিয়ার দোকানের সামনে এসে সে থমকে দাঁড়ালো। ইদ্রিস মিয়া বলল, আপনি কি মতিন সাহেবের বাড়ি খুঁজছেন? তার মানে ইদ্রিস মিয়া লোকটাকে চেনে না, তারপরেও সে লম্বা করে ছেলেটিকে দেখে বলল, আপনি কি মতিন সাহেবের বাড়ি খুঁজছেন? ছেলেটি তাকালো বিস্মিত হয়ে, কিছু বলল না। ইদ্রিস বাড়ি দেখিয়ে দিল, নিচু গলায় বলল। ছেলেটি তাকালো খুব অবাক হয়ে, কিন্তু কিছু বলল না। ইদ্রিস মিয়া সেই মতিন সাহেবের বাড়িটি দেখিয়ে গেল নিচু গলায় বলল, লোহার গেট আছে, গেটের কাছে একটা নারিকেল গাছ, তাড়াতাড়ি যান, 6টার সময় কারফিউ। অর্থাৎ ইদ্রিস সাহেব লোকটিকে হয়তো চেনে। সে বলল, ওই যে বাড়ির ওখানে লোহার গেট আছে, গেটের কাছে একটা নারকেল গাছ আছে, তাড়াতাড়ি বাড়িতে যান, একটু পরে কারফিউ শুরু হয়ে যাবে। অর্থাৎ 6টা থেকে কারফিউ শুরু হয়ে যাবে। ইদ্রিস মিয়া হনহন করে হাঁটতে লাগলো, একবারও পিছনে ফিরে তাকালো না। ছেলেটি তাকিয়ে রইল ইদ্রিস মিয়ার দিকে। লোকটি ছোটোখাটো, প্রায় দৌড়াচ্ছে। সে নিশ্চয়ই অনেকখানি দূরে থাকে, 6টার আগে তাকে পৌঁছাতে হবে। তার মানে ইদ্রিস মিয়া ঠিকই ওই চিকনা ছেলেটাকে জানতে পেরেছে, বুঝতে পেরেছে সে কে। এখানে যে চিকুন ছেলেটা, সে মূলত হচ্ছে একজন মুক্তিযোদ্ধা। এখন মুক্তিযোদ্ধাদের সবাই চিনতে পারে, যারা আসলে দেশপ্রেমিক, তারা আসলে জানতে পারে যে এই মুক্তিযোদ্ধা বা এই লোকটি দেশকে বাঁচাতে এসেছে। তো চিকনা লোকটাকে জানিয়ে দিয়ে দ্রুত করে চলে গেল, এবং সে একবারও পিছনে ফিরে তাকালো না, সেটাই বলছে। ছেলেটি এগিয়ে গেল, লোহার গেটের বাড়িটার সামনে দাঁড়ালো। নারকেল গাছ দুটি ঝুঁকে আছে রাস্তার দিকে, প্রচুর নারকেল হয়েছে, ফলের ভারী যেন গাছ হেলে আছে, দেখতে বড় ভালো লাগে। ছেলেটি গেটের টোকা দিয়ে ভারী গলায় ডাকলো, মতিন সাহেব, মতিন উদ্দিন সাহেব। বয়সের তুলনায় তার গলা ভারী, অর্থাৎ ছেলেটার বয়স কম, তার তুলনায় তার গলাটা অনেক ভারী এবং শক্ত। ছেলেটির নাম বদিউল আলম। কি নাম? বদিউল আলম। 3 মাস পর সেই প্রথম ঢুকেছে ঢাকা শহরে। কত মাস পর? 3 মাস পর। জুলাই মাসের 6 তারিখ বুধবার, 1971 সন। কয় মাস? জুলাই মাসের 6 তারিখ বুধবার, 1971 সাল। একটি ভয়াবহ বৎসর এটি। পাকিস্তানি সৈন্যবাহিনীরা কঠিন মুঠির ভেতরে একটি অসহায় শহর
শহরের অসহায় মানুষ, চারিদিকে সীমাহীন অন্ধকার, সীমাহীন ক্লান্তি, দীর্ঘ দিবস এবং দীর্ঘ রজনী। মানে 1971 সালে পাকিস্তানিরা যে কত অত্যাচার করেছে মানুষের উপর, সেটা বোঝাতে গিয়েই বলেছে যে খুবই ভয়াবহ একটি বছর। এই বছর পাকিস্তানিরা হানা দিয়েছে মানুষকে, মানুষকে মেরেছে, মানুষকে কষ্ট দিয়েছে, সেই বর্ণনাগুলো এখানে বলেছে। বদিউল আলম গেট ধরে দাঁড়িয়ে আছে। সে শহরে ঢুকেছে 7 জনের একটি ছোট্ট দল নিয়ে। কে? বদিউর রহমান। সে গেট ধরে আছে। সে শহরে ঢুকেছে কয়জনের একটি ছোট দল নিয়ে? 7টি দল নিয়ে, ছোট দল নিয়ে 7 জনের। শহরে গেরিলা অপারেশন চালানোর দায়িত্ব তার। মানে মুক্তিযোদ্ধাদের যে অপারেশন, মুক্তিযোদ্ধাদের যে দায়িত্বপ্রাপ্ত, এই দায়িত্ব কার? এই বদিউল আলমের। সেটি রোগা, চশমায় ঢাকা বড় বড় চোখ, গায়ে হালকা নীল রঙের হাওয়াই শার্ট। সে একটি রুমাল বের করে কপাল মুছে দ্বিতীয়বার ডাকলো, মতিন সাহেব, মতিন সাহেব। মতিন সাহেব দরজা খুলে বের হলেন। দীর্ঘ সময় অবাক হয়ে তাকিয়ে রইলেন ছেলেটি দেখে। এ তো নিতান্তই বাচ্চা ছেলে, এদিকে আসার কথা। তার মানে মতিন সাহেব আগে থেকেই জানতেন যে একটা ছেলে তার বাড়িতে আসবেন এবং তিনি তাকে আশ্রয় দিবেন। তৎকালীন সময়ে যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে অনেক মানুষ আশ্রয় দিতেন। যতই জানতো যে আমাদের বিপদের সম্মুখীন আছে, মানুষ জানলে আমাদের অনেক খারাপ হবে, তারপরও তারা তাকে আশ্রয় দিতেন। আমার নাম বদিউল আলম। মতিন সাহেব বলছে, এসো বাবা, ভেতরে এসো। সামান্য কথা বলতে গিয়ে মতিন সাহেবের গলা ধরে গেল, চোখ ভিজে উঠল। এত আনন্দ হচ্ছে, তিনি চাপা স্বরে বললেন, কেমন আছো তুমি? অর্থাৎ মতিন সাহেব তাকে দেখে খুব আনন্দিত হলেন এবং বললেন, কেমন আছো তুমি? তার মানে মতিন সাহেবের ভালো লাগলো খুব যে একজন মুক্তিযোদ্ধাকে তিনি আশ্রয় দিতে পারছেন, মুক্তিযোদ্ধা তার বাড়িতে এসেছে, দেশটা একদিন স্বাধীন হবে এই কথা চিন্তা করে। পরের পাতায় যাব। সঙ্গে জিনিসপত্র কিছু নেই, অর্থাৎ ছেলেটির সঙ্গে জিনিসপত্র কোনো কিছুই নেই। মানে মতিন সাহেব জিজ্ঞেস করলো, সঙ্গে জিনিসপত্র কিছু নেই? সে বলল না। তারপর মতিন সাহেব বললেন, বলো কি? সুরমা দরজার পাশে এসে দাঁড়িয়েছেন। সুরমাকে? এই যে মতিন সাহেব, তার স্ত্রীর নাম হচ্ছে সুরমা। পর্দা সরিয়ে তাকিয়ে আছেন। মতিন সাহেব বললেন, এসো ভেতরে বসো, দাঁড়িয়ে আছো কেন? গেটটা বন্ধ, গেট খুলুন। ও আচ্ছা আচ্ছা, তার মানে গেটটা সে এখনো খোলেই নাই, গেট না খুলে তাকে ভিতরে আসতে বলছে। পরে সে গেট খুলল। মতিন সাহেব সংকুচিত হয়ে পড়লেন। 5:30টার দিকে গেটে তালা দিয়ে দেওয়া হয়, চাবি থাকে সুরমার কাছে। সুরমা আঁচল থেকে চাবি বের করলেন। গেটে তালা দিয়ে রাখি, আগে দিতাম না, এখন দিই। অবশ্যই চুরি ডাকাতির ভয় না, চুরি ডাকাতি কমে গেছে। চোর ডাকাতরা এখন কিভাবে বেঁচে আছে কে জানে, বোধহয় কষ্টে আছে। তার মানে গেটে তালা দিয়ে রাখি, আগে দিত না। মতিন সাহেব আগে গেটে তালা দিতেন, এখন দেয়। অবশ্যই চুরি ডাকাতের ভয়ের জন্য না, চুরি ডাকাতি কমে গেছে, চোর ডাকাতরা এখন কিভাবে বেঁচে আছে কে জানে, বোধহয় কষ্টে আছে, এটার জন্য এটা বলল। বদিউল আলম বসবার ঘরে ঢুকলো। মতিন সাহেবের মনে হলো এই ছেলেটির কোনো দিকেই কোনো উৎসাহ নেই। সোফাতে বসে আছে কিন্তু কোনো কিছু দেখছে না, বসার ভঙ্গির মধ্যেই গা ছেড়ে দেওয়া ভাব আছে। মতিন সাহেব নিজের মনে কথা বলে যেতে লাগলেন। দেখো মতিন সাহেব কি বলছে। কয়েকদিন ধরে আমরা স্বামী স্ত্রী আছি এই বাড়িতে, আমাদের 2 মেয়ে আছে, রাত্রি আর অপলা। মতিন সাহেবের কয়টা মেয়ে? 2টা মেয়ে। কি নাম? রাত্রি এবং অপালা। ওরা তার ফুপুর বাড়িতে, ওরা ফুপুর বাড়িতে সোমবার আসবে। ওদের ফুপু মানে আমার বোনের কোনো ছেলে পুলে নেই, মাঝে মধ্যে রাত্রি আর অপালাকে নিয়ে যায়। ওরাও তাদের ফুপুর খুব ভক্ত, খুবই ভক্ত। অর্থাৎ মতিন সাহেব নিজের মতো করে কথা বলছে, কারণ বদিউল আলম সে নিজে থেকে কোনো কথা বলছে না, সেজন্য। বদিউল আলম কিছু বলল না, তাকিয়ে রইল। মতিন সাহেব খানিকটা অস্বস্তি বোধ করতে লাগলেন। গলা পরিষ্কার করে বললেন, অবস্থা কি বলো শুনি। অর্থাৎ এখন সে আসল কথা শুনতে চাচ্ছেন। অবস্থা কি সেটা বলেন। বদিউল বলল, কিসের অবস্থা? তোমার সে যেখানে ছিলে সেখানকার অবস্থা। মতিন বলছে, তোমরা যেখানে ছিলে সেখানকার অবস্থা বলো। বদিউল বলছে, ভালোই। আমরা তো কিছুই বুঝতে পারছি না, বাঘের পেটের ভেতর আছি, কাজেই বাঘটা কি করছে না করছে বোঝার উপায় নেই। বাঘ মারা না পড়া পর্যন্ত কিছুই বুঝবো না, মারা পড়ার পরই পেট থেকে বের হবে। এখানে বাঘ বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? পাকিস্তানিদের। তারা বাঘের পেটের মধ্যে পুড়ে আছে, বাঘ মারা গেলেই আসলে সব কিছু বুঝতে পারবেন, ভালো দিকে যাচ্ছে না খারাপ দিকে যাচ্ছে। মতিন সাহেবের এটা একটা ভিন্ন ডায়লগ, সুযোগ পেলেই এটা ব্যবহার করেন। শ্রোতারা তখন পিঠ উৎসাহী হয়ে তাকায়। কয়েকজন বলেই ফেলে, ভালো বলেছেন, কিন্তু এবারে সেরকম কিছু হলো না। মতিন সাহেবের ভয় হলো ছেলেটা হয়তো শুনছেই না।
মতিন সাহেব খুব সুন্দর একটা কথা বললো। এই কথাটা বললে সবাই খুব আগ্রহ নিয়ে শোনে, কিন্তু এই ছেলেটি কিছু মনোযোগ দিয়ে শুনছেই না। মতিন সাহেবের এখন ভয় হলো ছেলেটি হয়তো কানেই শোনে না। তুমি হাত মুখ ধুয়ে এসো, চায়ের ব্যবস্থা করছি। অর্থাৎ সে লোকটিকে বললো তুমি হাত মুখ ধুয়ে আসো, চায়ের ব্যবস্থা করছি। মতিন বললো চা খাবো না, ভাতের ব্যবস্থা করুন যদি অসুবিধা না হয়। মতিন সরাসরি বললো যে আমি ভাত খাবো। না না, অসুবিধা কিসের, কোনো অসুবিধা নেই, খাবার টাবার গরম করতে বলে দিই। গরম করবার দরকার নেই, যেমন আছে দিন। অর্থাৎ বদিল বললো কোনো গরম করার দরকার নেই, যেমন খাবার আছে আমাকে সেমন খাবারই দিন। এরপর মতিন সাহেব অপ্রস্তুত হয়ে উঠে গেলেন। একজন ক্ষুধার্ত মানুষের সঙ্গে এতক্ষণ ধরে বকবক করছিলেন, খুব অন্যায়, খুবই অন্যায়। এই জন্য খুব দ্রুত সে দৌড়ে গেলেন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে ছেলেটির প্রসঙ্গে সুরমা কোনো কিছু জিজ্ঞেস করলেন না, যেন দেখবার পর তার সব কৌতূহল মিটে গেছে। ভাত খাওয়ার সময় নিজেই দু একটা কথা বললেন, যেমন একবার বললেন তুমি মনে হচ্ছে ঝাল কম খাও। ছেলেটি তার জবাবে অন্য একরকম ভঙ্গিতে মাথা নাড়ল। দ্বিতীয়বারে বললেন ছোট মাছ তুমি খেতে পারছো না দেখি, আস্তে খাও, আমি একটা ডিম ভেজে নিয়ে আসি। অর্থাৎ ডিম ভেজে নিয়ে আসবে সে। মানে সুরমাও এই লোকটিকে দেখে খুব ভালো একটা কিছু বুঝতে পারলেন এবং তার কাছেও মনে হয়েছে যে ইনি হচ্ছেন মুক্তিযুদ্ধে এবং এর জন্য আমাদের দেশে কিছু উন্নতি আসবে, ভালো কিছু ফলাফল তারা পেতে যাচ্ছেন। ছেলেটি এই কথায় খাওয়া বন্ধ করে চুপচাপ বসে রইল। ভাজা ডিমের জন্য প্রতীক্ষা। ব্যাপারটা মতিন সাহেবের বেশ মজার মনে হলো। সাধারণত এই পরিস্থিতিতে সবাই বলে না না লাগবে না লাগবে না। তার মানে ছেলেটির, আমরা হয় না অনেক সময় নতুন বাসায় গেলে কেউ যদি আমাদের বিশেষ করে স্বাদে আমরা না 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 লাগবে না লজ্জার কারণে বলি, মনে মনে খেতে ইচ্ছা করে কিন্তু আমরা লজ্জাতে বলি না 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 আমার এটা লাগবে না। কিন্তু এখানে মতিন সাহেবের ব্যাপারটা খুব ভালো লাগলো। যখনই সুরমা বললেন যে তোমার জন্য একটা ডিম ভেজে নিয়ে আসি, সে অমনি রাজি হয়ে গেলেন। সে রাজি হয়ে গেল এবং খাওয়া বন্ধ করে অপেক্ষা করছে ডিম ভাজা কখন আসবে। এই জন্য এই ব্যাপারগুলো মতিন সাহেবের খুব ভালো লাগলো। খাওয়া দাওয়া শেষ হতেই বদিউল আলম বলল আমাকে শোবার জায়গা দেখিয়ে দিন। মতিন সাহেব বললেন এক্ষুনি শোবে কি, বসো কথাবার্তা বলি। স্বাধীন বাংলা বেতার শুনবে না? স্বাধীন বাংলা বেতার হচ্ছে একটা অনুষ্ঠান যেখানে বাঙালির মুক্তির জন্য অনেকে ছদ্মনাম ব্যবহার করে কথা বলতেন, ভাষণ বলতেন, পত্রিকার কথা বলতেন, পাকিস্তানিদের বিরুদ্ধে বলতেন। তো এখানে মতিন সাহেব বলছে শুবে কেন, স্বাধীন বাংলা বেতার শুনবে না? তখন বদিউল বলছে জি না, স্বাধীন বাংলা বেতার শুনবার আমার কোনো আগ্রহ নেই। বলো কি তুমি কখনো শোনো না? শুনেছি মাঝে মাঝে। তিনি খুবই ক্ষুণ্ণ হলেন, মানে একটু ক্রুদ্ধ হলেন বা একটু রাগ হলেন। ছেলেটি স্বাধীন বাংলা বেতার শোনে না সে কারণে নয়, ছেলেটি দুবার কথার মধ্যে তাকে বলেছে মতিন সাহেব। অর্থাৎ মতিন সাহেবের একটু বিরক্ত হলো। ছেলেটি স্বাধীন বাংলা বেতার শোনে এটাতে রাগ না, সে দুইবার বলেছে মতিন সাহেব, এতে তার খুব রাগ হয়ে গেছে। অর্থাৎ ছেলেটির থেকে মতিন সাহেব বয়স অনেক বড়, হয়তো তাকে সম্মান দিয়ে কিছু একটা বলতে পারতেন, কিন্তু নাম ধরে বলেছেন মতিন সাহেব, এই জন্য সে খুব রেগে গেলেন। একই কাণ্ড, চাচা বলবে যদি বলতেই খারাপে লাগে কিছু বলবে না, কিন্তু মতিন সাহেব বলবে কেন? তিনি কি তার ইয়ার দোস্তের কেউ? এ কেমন ব্যবহার? মানে এখন খুব চটে গেলেন যে আমি কি তার খুব কাছের মানুষ নাকি যে আমাকে মতিন সাহেব বলবে? নাম ধরলো, নাম ধরে কেন বলল? যাই হোক, ঘর ঠিকঠাক করলেন সুরমা। রাত্রিও অপলার পাশের ছোট ঘরটায় ব্যবস্থা হলো। বিন্তির ঘর, বিন্তি ঘুমাবে বারান্দায়। বিন্তি হয়তো বা কোনো একটা মেয়ে বাসায় কাজ করে এরকম, সে বিন্তির ঘরে ঘুমাবে। বিন্তি আবার কোথায় ঘুমাবে? বারান্দায়। এই ঘরটা ভাড়ার ঘর হিসেবে ব্যবহার করা হয়। ভাড়া মানে রান্নাঘর হিসেবে ব্যবহার করা হয়। তার মানে বিন্তি হচ্ছে রান্নাঘরে ঘুমায়, ভাড়ার ঘর মানে রান্নাঘর হিসেবে ব্যবহার করা হয়, সেখানেই ঘুমাবে। পরিষ্কার করতে সময় লাগলো, তবে পুরোপুরি পরিষ্কার হলো না। চৌকির নিচে রসুন ও পেঁয়াজ, চৌকি মানে খাট, খাটের নিচে রসুন ও পেঁয়াজ আছে, যেহেতু এটা রান্নাঘর সেজন্য। ওকে, তো এখানে বলছে রাস্তা বস্তায় ভর্তি চাল ডাল এসব থেকে কেমন একটা টকটক গন্ধ ছড়াচ্ছে। সুরমা বললেন তুমি এই ঘরে ঘুমাতে পারবে তো? না পারলে বলো আমি বসার ঘরে ব্যবস্থা করে দিই, একটা কম্প খাট আছে পেতে দেবো। ছেলেটা বললো লাগবে না, বাথরুম কোথায় দেখে যাও। সে বাথরুম দেখিয়ে দিলেন। বদিউল আলম বাথরুম দেখিয়ে এলো। কোনো কিছু দরকার হলে আমাকে ডাকবে, আমার কিছু দরকার হবে না। সুরমা চৌকির এক প্রান্তে বসলেন, বসার ভঙ্গিটা কঠিন। বদিউল আলম কঠিন হয়ে তাকে দেখলো। আপনি কি আমাকে কিছু বলতে চান? সুরমা বলল হ্যাঁ। সে বলল বলুন। তুমি কি আমি জানি না, কোথেকে এসেছো তাও জানি না, কিন্তু কি জন্য এসেছো তা আন্দাজ করতে পারি। আন্দাজ করবার দরকার নেই, আমি বলছি কি জন্য এসেছি। আপনাকে বলতে আমার কোনো অসুবিধা নেই, তোমার কিছু বলার দরকার নেই। আমি তোমাকে কি বলেছি সেটা মন দিয়ে শোনো। তখন বদিউল বলছে বলুন।
তুমি সকালে উঠে এখান থেকে চলে যাবে। ছেলেটি কিছু বলল না, তার দিকে তাকালোও না। দুটি মেয়ে নিয়ে আমি এখানে থাকি, কোনো রকম ঝামেলার মধ্যে আমি জড়াতে চাই না। রাত্রির বাবা আমাকে না জিজ্ঞেস করে এসব করেছে। তুমি কি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? তার মানে সুরমা একটু ভয় পাচ্ছে, যে সে বললো যে আমি দুইটা মেয়ে নিয়ে এখানে থাকি, আমি চাই না হচ্ছে তুমি এখানে থাকো, কালকে সকাল হলে তুমি এখান থেকে চলে যেও। মানে মতিন সাহেব আমাকে কোনো কিছু না বলেই তোমাকে এখানে নিয়ে এসেছে, আমি চাই না আমার মেয়ের কোনো বিপদ হোক। তখন সে বলল হ্যাঁ পারছি, আমি আপনার সব কথা শুনতে পারছি। সুরমা বলছে তুমি কাল সকালে চলে যাবে। কাল সকালে যাওয়া সম্ভব না, বদিউল বলল সব কিছু আগে থেকে ঠিকঠাক করা, মাঝখান থেকে হুট করে কিছু বদলানো যাবে না। আমি এক সপ্তাহ এখানে থাকবো, আমার সঙ্গে যারা যোগাযোগ করবে তারা এই ঠিকানায় জানে। সুরমা অবাক হয়ে তাকিয়ে রইলেন, কীরকম অদ্ভুত ভঙ্গিতে সে কথা বলছে, এ কি কাণ্ড! তোমার জন্য আমি আবার মেয়েগুলাকে নিয়ে বিপদে পড়বো, এসব তুমি কি বলছো? বিপদে পড়বেন কেন? বিপদে পড়বেন না, এক সপ্তাহের মধ্যে আমার কাজ শেষ হয়ে যাবে, এর পরের বার আমি এখানে উঠবো না, আর আপনার মেয়েরা তাদের ফুপুর বাড়িতে থাকুক, এক সপ্তাহ পর আসবে। বলছে তুমি থাকবেই, তুমি থাকবেই। তখন বৌদি বলে হ্যাঁ অবশ্যই, আপনি যদি ভয় দেখান আমাকে ধরিয়ে দেবেন সেটা অন্য কথা, তা দেবেন না সেটা বুঝতে পারছি। সুরমা উঠে দাঁড়ালেন। যে ছেলেটিকে এতক্ষণ লাজুক এবং বিনীত মনে হচ্ছিল, এখন তাকে দুর্বিনীত, দুর্বিনীত মানে যে ভয় পায় না, দুর্বিনীত এবং অভদ্র একটি ছেলের মতো লাগছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে ছেলেটির এই রূপটি তার ভালো লাগলো। কেন লাগলো তিনি বুঝতে পারলেন না। আলম বলুন, ঢাকা শহরে কি তোমার বাবা মারা থাকেন? হ্যাঁ থাকেন। কোথায় থাকেন? শহরেই থাকেন। তুমি কি বলতে কি তোমার অসুবিধা আছে? সে বলল হ্যাঁ আছে। তুমি এক সপ্তাহ থাকবে? সে বলল হ্যাঁ এক সপ্তাহ থাকবো। তারপর দেখো সুরমা ঘর ছেড়ে বেরিয়ে গেলেন, তার প্রায় সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটি চলে গেল, ঘন অন্ধকারে নগরী ডুবে গেল, ঝুম বৃষ্টি নামলো। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের উপন্যাসটার মধ্যে গেরিলা আক্রমণের কথা, গেরিলা অপারেশন শুরু হয়েছে, মুক্তিযুদ্ধের কাহিনী শুরু হয়েছে, মুক্তিযোদ্ধার মানুষ যে তাদেরকে গ্রামের সাধারণ মানুষরা যে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতেন সেই বর্ণনাই কিন্তু এখানে দেওয়া। বইয়ের মধ্যে কিছু শব্দ অর্থ আছে, অবশ্যই পড়ে ফেলবা। কার্ফু অর্থ কি, কম্পখাট কি, গেরিলা অপারেশন কি, নিজেকে গোপন করে শত্রুকে ঘায়েল করার যুদ্ধ, ঝুম বৃষ্টি, ডায়লগ, বিক্রি বাটা, স্বাধীন বাংলা বেতার, এই সকল কিছু। এখানে কিছু প্রশ্ন আছে, চলো আমরা প্রশ্নগুলা দিই। প্রশ্ন হচ্ছে আগুনে পরশমণি সাহিত্য নমুনার ভিত্তিতে নিচের প্রশ্নগুলার উত্তর দাও। কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে? এই মাধ্যমের সঙ্গে যোগাযোগের অন্যান্য মাধ্যমের তফাৎ কি? ফার্স্ট প্রশ্ন। চলো এটা আমরা সমাধান করি। এখানে লিখিত মাধ্যম সাহিত্য রচনার মাধ্যমে লেখক তার পাঠকের সাথে যোগাযোগ করেছেন। এই মাধ্যমের সাথে যোগাযোগের অন্যান্য মাধ্যম অর্থাৎ প্রত্যক্ষ যান্ত্রিক মাধ্যমে কিছু পার্থক্য রয়েছে। কি কি পার্থক্য রয়েছে একটু দেখি, এই মাধ্যমে কি কি পার্থক্য রয়েছে। এক, প্রত্যক্ষ যোগাযোগের ক্ষেত্রে প্রায় সব সময় এবং যান্ত্রিক মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে অনেক সময় আমরা কথা বলে মনের ভাব প্রকাশ করি এবং অপরের কথা শুনে তার মনের ভাব বুঝতে পারি, কিন্তু লিখিত মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে বলা ও শোনার বদলে আমরা লিখে মনের ভাব প্রকাশ করি আর পড়ে অন্যের মনের ভাব বুঝতে পারি। দ্বিতীয়, প্রত্যক্ষ এবং এখানে ও হবে, ও যান্ত্রিক মাধ্যমে উভয় পক্ষে একই সময় যোগাযোগ করলেও লিখিত মাধ্যমে একই সময় যোগাযোগ হয় না। তিন, প্রত্যক্ষ যান্ত্রিক মাধ্যমে পারস্পরিক যোগাযোগ অনেক দ্রুত হয়, যেমন কারোর সাথে কথা বলার সময় সে কিছু জানতে চাইলে আমরা সাথে সাথে উত্তর দিতে পারি, কিন্তু লিখিত মাধ্যমে পারস্পরিক যোগাযোগ বেশ সময় সাপেক্ষ। যেমন আমাদের উদ্দেশ্য কেউ চিঠি লিখে পাঠানোর আরও কিছুদিন পরে আমরা তার চিঠি পাই। তো আমরা প্রশ্ন নাম্বার 1-এর কিন্তু উত্তর দিতে পারলাম যে কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে, এই মাধ্যমের সঙ্গে যোগাযোগের অন্যান্য মাধ্যমের তফাৎ কি। তো লিখিত মাধ্যমে যোগাযোগ করা হয়েছে, প্রত্যক্ষ মাধ্যম কি এবং যান্ত্রিক মাধ্যমে কেমন যোগাযোগ করলে পাওয়া যায়, লিখিত মাধ্যমটা কেমন, সবকিছুর একটা নমুনা পার্থক্য কিন্তু আমরা এখানে করে নিতে পারলাম। আচ্ছা, বইয়ে যদি যাই আমাদের আরেকটা প্রশ্ন, বইয়ের প্রশ্ন দেখো, এটা শেষ হলো আমাদের। এই যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে? একজন লেখক লেখার সময় কি কি উপকরণ ব্যবহার করেন এবং একজন প্রকাশকের সময় কি কি ব্যবহার করেন। লিখিত যোগাযোগে কি কি মাধ্যম ব্যবহার করা হয়েছে সেটা লিখব। তারপরে লেখার সময় একজন লেখক কি কি উপকরণ ব্যবহার করেন আর একজন প্রকাশক যখন বইটা ছাপান তখন তিনি কি কি উপকরণ ব্যবহার করেন, আমরা সেই প্রশ্নটির উত্তর দিব। প্রশ্ন নাম্বার হচ্ছে আমাদের 2। দেখো, এই যোগাযোগে কাগজ, কলম, পেন্সিল, কালি উপকরণ ব্যবহার করা হয়েছে। একজন লেখক লেখার সময় কাগজ, কলম, পেন্সিল ব্যবহার করেন, সাহিত্য রচনা করেন, এবং একজন প্রকাশক বই প্রকাশের সময় কাগজ, কালি, ছাপা যন্ত্র ব্যবহার করেন। তো আমরা বুঝতে পারলাম যে কে কোন লেখক মানে কি প্রকাশ করেন। ওকে, 3 নম্বর প্রশ্ন আমরা যদি দেখি, এই যোগাযোগের উদ্দেশ্য কি? উপরে সাহিত্য নমুনায় লেখক কি ধরনের অভিজ্ঞতা পাঠকের মাধ্যমে সঞ্চারিত করেছেন। দেখি
3 নাম্বার প্রশ্নটা আমরা একটু পড়ি। এই লেখকের উদ্দেশ্য কি বা এই মাধ্যমের উদ্দেশ্য কি? এই যোগাযোগের উদ্দেশ্য হলো কোনো ঘটনা বা ধারণা সম্পর্কে লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুভূতি ও মতামত পাঠকের কাছে পৌঁছে দেওয়া। উপরের সাহিত্য নমুনায় লেখক 1971 সালে মুক্তিযুদ্ধে চলাকালীন ঢাকা শহরে পাকিস্তানি সেনাবাহিনীর দুঃশাসনে আটকে পড়া অসহায় মানুষের জীবনযাপনের চিত্র তুলে ধরেছেন এই উপন্যাসে। ঢাকায় তখন গেরিলা অপারেশন, গেরিলা মানে হচ্ছে যারা তাদের নিজের গোপন কথা লুকিয়ে রেখে যুদ্ধ পরিচালনার কাজ করতেন, তারা। দায়িত্বপ্রাপ্ত এক যুবকের অপরিচিত এক বাসায় আশ্রয় নেবার ঘটনা লেখক বর্ণনা করেছেন। মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষ কতটা অসহায় ছিল সেই ইঙ্গিতও লেখক তুলে ধরার চেষ্টা করেছেন। দেশকে শত্রুমুক্ত করার লক্ষ্যে তরুণ সমাজ নিজের জীবনের ঝুঁকি নিয়ে গেরিলা অপারেশন চালায়। সমূহ বিপদের আশঙ্কা থাকা সত্ত্বেও তাদেরকে আশ্রয় দেয় অনেক পরিবার। এভাবে মুক্তিযুদ্ধের সকল স্তরে মানুষের অবদানের অভিজ্ঞতা লেখক পাঠকের মধ্যে সঞ্চারিত করার চেষ্টা করেছেন। তো আমরা বুঝতে পেরেছি এটা লেখকের অভিজ্ঞতার উদ্দেশ্য কি, হ্যাঁ, এবং মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এটাই উদ্দেশ্য। এবং 1971 সালে যে মুক্তিযুদ্ধের গেরিলা আক্রমণ ছিল, অপারেশন ছিল, সেই বর্ণনা এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, বইয়ে যদি যাই, আমাদের আরেকটি প্রশ্ন, এই যোগাযোগে আর কোনো মাধ্যম উপকরণ ব্যবহার করা যেত? ভিডিও মাধ্যম উপস্থাপনের ক্ষেত্রে নতুন কি কি উপকরণ প্রয়োজন হবে? চলো এটা আমরা পূরণ করি। অন্য কোনো মাধ্যম এখানে ব্যবহার করা যেত কিনা এবং ভিডিও সংলাপের ক্ষেত্রে আমরা আর কিছু ব্যবহার করতে পারতাম কিনা? এই যোগাযোগে প্রত্যক্ষ মাধ্যম ও যান্ত্রিক মাধ্যম ব্যবহার করা যেত। প্রত্যক্ষ মাধ্যমে কোনো সভা, সেমিনার, পাঠকদের উদ্দেশ্যে লেখক বা অন্য কোনো ব্যক্তি গল্পটি পাঠ করে শোনাতে পারতেন। এক্ষেত্রে বাকপতঙ্গ, কান, চোখ, হাত ইশারা ইত্যাদি করা যেত। অর্থাৎ এটা লিখিত না হয় প্রত্যক্ষ মাধ্যমে এটা পাঠ করানো যেত, তখন বাকপতঙ্গ, হাত, কান ইশারা ব্যবহার করা হতো। যান্ত্রিক মাধ্যম ব্যবহার করে লেখক তার লেখাটি ওয়েবসাইটে ব্লগ পোস্ট আকারে প্রকাশ করতে পারতেন। এক্ষেত্রে মোবাইল ফোন, ল্যাপটপ যোগাযোগ উপকরণ হিসেবে ব্যবহার করা যেত। তার মানে এই লেখাটি আর কোন কোন মাধ্যম দিয়ে ব্যবহার করা যায় সেটা কিন্তু আমরা জানলাম। ভিডিও মাধ্যমে উপরে সাহিত্য নমুনাটি নিয়ে সিনেমা তৈরি করে উপস্থাপন করা যেতে পারে। এক্ষেত্রে গল্পের চরিত্র অনুযায়ী অভিনেতা বাছাই করতে পারে। ভিডিও রেকর্ড করার জন্য ক্যামেরা, সংলাপ রেকর্ড করার জন্য অডিও রেকর্ডার এবং ভিডিও এডিট করে সিনেমা বানাতে ল্যাপটপ বা কম্পিউটার প্রয়োজন হবে। সিনেমা দেখার জন্য দর্শকদের টেলিভিশন, ল্যাপটপ বা মোবাইল প্রয়োজন। বুঝতে পেরেছি আমরা যান্ত্রিক মাধ্যমে যদি এটা তৈরি করতাম আমাদের কি কি প্রয়োজন হতো বা কিভাবে এটা আমরা সাজাতাম, সব কিছুই কিন্তু আমরা সুন্দর করে বর্ণনা করলাম এবং উপস্থাপন করলাম। ওকে, ফাইন। এখন যাব আমরা আমাদের বইয়ে। আমরা কিন্তু 5টা নমুনা দেওয়া ছিল, আমরা সব কিছু কিন্তু পূরণ করলাম সুন্দর করে। কিন্তু প্রথম অধ্যায়টা আমরা জানলাম, আমরা অধ্যায়টার একদম শেষে চলে এসেছি। দেখো এখানে 13 নম্বর পৃষ্ঠা আছে, বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে আমাদের যোগাযোগ। একটু দেখি, দলে ভাগ হও। এটা অবশ্যই তোমরা স্কুলে কাজ করবা, কয়েকটি দলে ভাগ হয়ে যাবা। প্রত্যেক দল আলাদা আলাদাভাবে বিদ্যালয় বা এলাকার কোনো একটি সমস্যা চিহ্নিত করো। সমস্যাটি সমাধানের জন্য কার সাথে যোগাযোগ করতে হবে এবং কোন মাধ্যমে কি কি উপকরণ ব্যবহার করে যোগাযোগ করতে হবে তা আলোচনা করে ঠিক করো। এরপর যোগাযোগের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করো। নিচে কিছু নমুনা দেওয়া হলো, যেমন এখানে তোমাকে বলছে তোমার বিদ্যালয়ে কোন কোন ব্যাপারে সমস্যা আছে, সেই সমস্যাগুলো আগে চিহ্নিত করো। এরপরে সেই সমস্যাগুলোর জন্য তুমি কার সাথে যোগাযোগ করবা তাকে খুঁজে বের করো। যোগাযোগ করার জন্য তোমার কোন কোন মাধ্যম এবং উপকরণ বের করা লাগবে সেগুলো তোমাকে নিজে থেকে খুঁজতে বের করেছে এবং দলে ভাগ হয়ে যেতে বলেছে। তো এখানে কিছু নমুনা দিয়ে দিতে, যেমন বিদ্যালয়ের সমস্যা কি কি, বিদ্যালয়ে খেলার মাঠ ব্যবহারে অনুপযুক্ত হয়ে আছে, তখন কার সাথে কথা বলবা, কোনো শারীরিক শিক্ষা টিচারের সঙ্গে কথা বলবা, তখন তোমরা আলোচনা করবা কি কি মাধ্যম লাগবে। হতে পারে বিদ্যালয়ে গ্রন্থাগারের প্রয়োজন, বইয়ের সংখ্যা কম, আরও বেশি বই বাড়ানো দরকার। বিদ্যালয়ের সামনে শব্দ দূষণ, বিদ্যালয়ের সামনে প্রচুর শব্দ হচ্ছে, সেটা তুমি কিভাবে ঠিক করবা। তারপরে এলাকার সমস্যার ক্ষেত্রে কি হতে পারে, দেখো বিদ্যালয়ে আসা যাওয়ার পথে খারাপ অবস্থা, বিদ্যালয়ের সামনে রিক্সা বা গাড়ির যানজট, তারপরে বিদ্যালয়ের কাছাকাছি একটি খালের উপর সেতু নেই। এই সকল বিষয় কিন্তু তুমি জানতে পারো, লিখতে পারো। ওকে, সবই কিন্তু ক্লিয়ার। এই নমুনা ছকের মাধ্যমে, এইগুলোর মাধ্যমে দলে ভাগ হয়ে যাও। বিদ্যালয়ে কি কি সমস্যা আছে, তোমার এলাকায় কি কি সমস্যা আছে সেগুলো নিয়ে তোমরা আলোচনা করো এবং পরবর্তীতে তোমরা এগুলো নিয়ে পদক্ষেপ নাও এবং কাজে লাগাও। দেখো আমরা কিন্তু
এই সম্পূর্ণ পর্বটিতে আমরা আমাদের প্রথম অধ্যায়টা শেষ করে ফেললাম। আমাদের প্রথম অধ্যায়ে কিন্তু আমাদের যোগাযোগের মাধ্যম ছিল 3টি মাধ্যম, একটা হচ্ছে প্রত্যক্ষ, লিখিত এবং যান্ত্রিক। 3টি মাধ্যম আমরা আলোচনা করলাম, বিভিন্ন নমুনা ছক আমরা পূরণ করলাম, কোনটার কেমন লিখিত মাধ্যম বা প্রত্যক্ষ মাধ্যমে আমরা কি কি ব্যবহার করব সব কিছু কিন্তু আমাদের জানানো হয়ে গেল। আশা করছি তোমাদের এই অধ্যায়টি খুব সহজ লেগেছে এবং তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো। খুব দ্রুতই দ্বিতীয় অধ্যায় নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেকনিক ইজি এডুকেশনের পক্ষে থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।